সোশ্যাল মাধ্যম খুললেই আপনার ফোনে যে ছবিটা ভেসে উঠবে আরশোলার এত বড় একটা মুখ, পেছনে যুব সমাজ, ককরোচ জনতা পার্টি সিজেপি। হ্যাঁ, এখন দারুণ টিআরপিতে, লক্ষ লক্ষ কোটি কোটি তাদের সাবস্ক্রাইবার, তাদের ভিউয়ারশিপ। কিন্তু হঠাৎ এই সিজেপি ককরোচ জনতা পার্টি এলো কোথা থেকে? এর পেছনে কারা? আমেরিকায় বসে ভারতের যুব সমাজের জন্য এত দরদ, এত আন্দোলন, সত্যি কি এটা মজাক মজাক মে তৈরি হওয়া একটা পার্টি, নাকি এর পেছনে প্লটটা অনেক আগে থেকেই রেডি ছিল, শুধু সঠিক ন্যারেটিভ আর সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন? কারা আছেন এর পেছনে? আসুন সে বিষয়টা একটু বুঝে নেব। আমাদের সঙ্গে কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন। স্যার, প্রথমেই স্বাগত বেঙ্গল থ্যাংক ইউ। ভয়েসে। বেঙ্গল ভয়েস অনেক অনেক শুভেচ্ছা। বেঙ্গল ভয়েস খুব ভালো করছে, এরমভাবে এগিয়ে যান। মানে স্বচ্ছ জার্নালিজম দেখা যায় না, বেঙ্গল ভয়েসকে কুর্নিশ জানাচ্ছি স্বচ্ছ জার্নালিজমের জন্য। স্যার, ককরোচ জনতা পার্টি এটা মানে কি? এটা কোথা থেকে এলো হঠাৎ করে রাতারাতি কিভাবে? আমরা জানি যখন বাড়ি খুব অপরিষ্কার হয়ে যায়, বিভিন্ন জায়গায় অনেক দিন পরিষ্কার হয় না, ধুলোগুলো আমরা ইচ্ছে করেই কার্পেটের মধ্যে তলায় লুকিয়ে রাখি যাতে বাড়িটা পরিষ্কার থাকে, তখন জন্ম নেয় হচ্ছে এই ককরোচ, স্পাইডার, বিভিন্ন কীট পতঙ্গর জন্ম হয়। এবং সেগুলো মারার জন্যও বেগন স্প্রে থাকে, আমরা আবার পরিষ্কার করি। তাই বাড়িটা সবসময় পরিষ্কার রাখা দরকার। এবং আপনি যেটা প্রথমেই যে ভূমিকা দিয়ে শুরু করলেন, এই ককরোচ কোত্থেকে এলো, ককরোচের ডানাও আছে, ককরোচ জার্মও ক্যারি করে, এবং ককরোচ গুটি গুটি পায়ে পায়ে খুব শিগগিরই বহু সংখ্যায় ছড়িয়ে যায়। তাদের পপুলেশন ভারতের মতন বলছি না, তাহলে অনেকে আবার খুব রেগে যাবে, 140 কোটি। তারাও কিন্তু খুব তাড়াতাড়ি তাদের বৃদ্ধি হয়, তাদের পপুলেশন। তো এই ককরোচ জনতা পার্টি কোথার থেকে এলো, একটা বড় প্রশ্ন নিশ্চয়ই রয়ে গেছে। চিফ জাস্টিস একটা ককরোচ শব্দ উচ্চারণ করলেন, এবং সঙ্গে সঙ্গে তারপর অভিজিৎ দীপকে বলে একজন ছেলেই বলবো, তার বয়স বেশি নয়, সে আমেরিকার থেকে একটা এক্স হ্যান্ডেলে টুইট করলো। এবং তারপরে আজকে যেটা আপনি বলছেন, যেই জন্যে আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন, কোটি কোটি লোক তাকে ফলো করছে, ইনস্টাগ্রামে এসছে, এক্স হ্যান্ডেলে এসছে, এবং বেশিটাই গণমাধ্যমে। উনি ফিরেছেন দেশে। আমরা যন্তর মন্তরে দেখলাম উনি খুব অনায়াসে, খুব ইজি, যেখানে অন্যান্য রাজনৈতিক দল পারমিশন পায় না, সেখানে তাকে পারমিশন দেয়া হলো যন্তর মন্তরে। কিন্তু যন্তর মন্তরে কিন্তু প্রচুর লোক আসেনি। এই যুব সমাজ যারা আমরা ভেবেছিলাম এই যে কোটিখানেক, কয়েক কোটি, কেউ 6 কোটি, কেউ 8 কোটি, কেউ 10 কোটি বলছে, যারা মেম্বার হয়েছে ককরোচ অথবা তাদের সাপোর্ট করছে, তাদের কিন্তু আমরা এই যন্তর মন্তরে দেখতে পাইনি। তো একটা প্রশ্নচিহ্ন আমি প্রথমেই দিয়ে দিলাম, তাদের কিন্তু সেইভাবে মাটিতে, গ্রাউন্ডে কিন্তু তাদের দেখা যায়নি অন্যান্য রাজনীতি। এবং অনেকে মজা করে বলছে এত গরম ছিল, যারা যারা কর্তা ব্যক্তি একটু পর ওই রোদ্দুরে কাহিল হয়ে গেছিলো, এবং কোকা কোলা অথবা ওই কোক সিপ করতে করতে তারা অনেক বড় বড় জ্ঞান দিচ্ছিল। আমাদের রাজনীতি তো আমরা জানি যে মাঠে রোদ্দুরে ঘাম রক্ত দিয়ে রাজনীতিটা, অন্তত ভারতে এই রাজনীতিটার প্রথা আছে। আমেরিকার থেকে এসছেন, তার রাজনীতি প্রথা হয়তো আলাদা, আমি ঠিক বলতে পারবো না। কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে যে এই ককরোচ চিফ জাস্টিস বলার পর আর একজন ওই ককরোচ নিয়ে একটা টুইট করার পর কোটিখানেক লোক হয়ে গেল। যেমন একটা প্রশ্ন আছে, স্মৃতি, আমি আর একটা কথা বলতে চাই, যে মানুষের মনে, বিশেষ করে যুব সমাজের মনে একটা রাগও আছে। যদি রাগ না থাকতো, আপনি যদি অনেকেই বলার চেষ্টা করছে, যদি বলার চেষ্টা করেন যে এটা পুরোটাই অর্গ্যানিক নয়, এটা অর্গ্যানিক নয়, এটাকে কেউ না কেউ বানিয়ে দিচ্ছে, অথবা ডিপ স্টেটের একটা হাত আছে, এই কথাটাও কোথাও না কোথাও ঠিক এটার সঙ্গে সামঞ্জস্যভাবে যাচ্ছে না। তো দেয়ারফর এই ককরোচ জনতা পার্টির যে যুব সমাজ, একটা তাদের ক্ষোভ বিক্ষোভ প্রেজেন্ট সরকারের ওপর কোথাও না কোথাও একটা আছে। এই যে নিট পরীক্ষাটা ফেল হলো, পেপার লিক হলো, এবং প্রায় আমরা জানি 6-7, মানে আরও বেশি হবে বোধহয়, 22 লাখ যুবক যুবতীদের যারা পরীক্ষায় বসছে, তাদের একটা প্রবলেম হলো। সেই নিয়ে কোথাও না কোথাও একটা ক্ষোভ মানুষের জন্মে আছে, বেকারত্ব তো আছে, বেকারত্ব আছে। এবং আর একটা জিনিস হচ্ছে, আমি আর একটা আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে বলতে চাই, নিট নিশ্চিত, আমি সরকারের পক্ষে বিপক্ষে বলছি না, নিট লিক হয়েছে,
জঘন্যতম হাইয়েস্ট লেভেল যে এটাকে চালাচ্ছে তার রিজাইন করা উচিত। এটাই রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি গোজ টুগেদার। তো যদি আপনি রেসপন্সিবল না হন তাহলে অ্যাকাউন্টেবল হবেন না, তো অ্যাকাউন্টেবল অ্যান্ড রেসপন্সিবিলিটি গোজ টুগেদার। তাহলে যে অ্যাট দ্য হাইয়েস্ট যিনি এটা দেখাশোনা করছিলেন, সে মন্ত্রী হতে পারে, তিনি সেক্রেটারি হতে পারে, তাকে কিন্তু রিজাইন করা উচিত ছিল। কিন্তু এটা তো প্রথম নয় ভারতবর্ষে, এর আগে বহুবার আমাদের লিক হয়েছে, নিট আগেও লিক হয়েছে, ইঞ্জিনিয়ারিং পেপার লিক হয়েছে, পশ্চিমবাংলা বিভিন্ন পেপার লিক হয়েছে, বিহারে হয়েছে। তো কোনো একটা রাজনৈতিক দল অথবা রাজনৈতিক পার্টিকে আঙুল দেখিয়ে দিলাম এটাও ঠিক নয়। হ্যাঁ, গাফিলতি হয়েছে, তার জন্য দ্য হেড মাস্ট রোল। সেখানে যদি যে কথা ওনারা রাখছে যে ধর্মেন্দ্র প্রধান মাস্ট রিজাইন, সেটা সরকারের ব্যাপার, মাস্ট রিজাইন অর মে নট রিজাইন, সরকার তার দায়িত্ব নেবে। অথবা সেই ভদ্রলোক যিনি একদম টপ যে এডুকেশন মিনিস্টার, তিনি তার রেসপন্সিবল তিনি নেবেন। হ্যাঁ, একটা আওয়াজ উঠেছে, এই আওয়াজটা কতদূর সত্যি আওয়াজ অথবা এটা ডিপ স্টেট আওয়াজটা তুলে দিচ্ছে আমি বলতে পারবো না স্মৃতি। কিন্তু আমি আর একটা কি পার্সপেক্টিভ দিতে পারি, আর একটা পার্সপেক্টিভ হচ্ছে কিছুদিন পিছিয়ে যান, একটা ইন্ডিয়া অ্যাগেন্স্ট করাপশন হয়েছিল, IAC, তার মাথায় ছিল বড় বড় এরম কিছু যুবক যুবতীরা ছিল। আপনাকে পিছিয়ে যেতে হবে আন্না হাজারে মুভমেন্ট দিল্লিতে 2013 যখন এই মুভমেন্ট হয় আন্না হাজারে, তার সামনে মুখগুলো যারা ছিল মনে করে দেখুন, কিরণ বেদি, মনীষ সিসোদিয়া, অরবিন্দ কেজরিওয়াল, তখন আপটাপ হয়নি, আপের তখন মানে ককরোচের ডিমও তখন আসেনি। কিন্তু ওরা একটা বড় আন্দোলন করলো এবং বলল কংগ্রেসের মতন এরম দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল আর নেই। এটা কারা শুরু করেছিল? ইন্ডিয়া অ্যাগেন্স্ট করাপশন। মূল মাথা কে ছিল? আন্না হাজারে। এবং এই মাথারা দিল্লিতে বসে তখন পুরো ভারতবর্ষর বিভিন্ন প্রান্ত থেকে যুবক যুবতী গিটার নিয়ে আর কবিতা বলে ভিড় ভাড় নানা রকম টুপি পরে সেখানে গোল। আমি কাউকে কিন্তু ছোট করছি না, আমি অ্যানালিসিস করছি, আই এম অ্যান অ্যানালিস্ট, তো আমি অ্যানালিসিস করছি, কাউকে ছোট করছি না। দর্শক বুঝবে কোনটা ঠিক কোনটা ভুল। সেই ইন্ডিয়া অ্যাগেন্স্ট করাপশন যখন হলো, কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত বললো 2013-তে, ক্যাগের একটা রিপোর্ট বেরোলো মনে যদি থাকে, বিভিন্ন কোটি হাজার কোটি টাকা কমনওয়েলথ গেমস, কোল ব্লক স্ক্যাম, নীরদ রাডিয়া টেপস, এর বিভিন্ন রকম সব বেরোলো। কিন্তু আপাতত দেখা গেল তারপর শাস্তি কারোর হয়নি। কিন্তু তার থেকে কংগ্রেস দলটা কিন্তু মানে একদম প্রায় মিলিয়ে গেল, শেষ হয়ে গেল। তার যে সিদ্ধারাটা ভেঙে দিল এই দুর্নীতিগ্রস্ত বলে, যদিও দুর্নীতি আজ পর্যন্ত না কোল ব্লক, না CWG স্ক্যাম, না কোনো স্ক্যাম, নানা রকম স্ক্যাম, হাজার কোটি টাকা নোশনাল স্ক্যাম বলা হয়েছে, কিন্তু ধরা হলো না। কিন্তু তার মধ্যে একটা পার্টি উঠে এলো, আম আদমি পার্টি। আম আদমি পার্টির হলো কে? অরবিন্দ কেজরিওয়াল। দীর্ঘ দিল্লিতে আমরা জানি 10 বছর একত্রিতভাবে করলো, একটা ছোট রাজ্য, এবং তারপর বিজেপি সেই দলটাকে প্রায় খেয়ে নিল, গিলে নিল, এবং কংগ্রেসকেও শেষ করে দিল, এবং আম আদমি পার্টিটাও শেষ হয়ে গেল, আপাতত শেষ। কয়েকজন ঘুরছে, তাদের ওপর কিন্তু দুর্নীতির মুভমেন্ট নেই। মনীষ সিসোদিয়া, এই সমস্ত কি যারা আছে, কেউ ছেড়ে চলে গেছে, রাঘব চাড্ডা, এরা সব ছেড়ে চলে গেছে। একই ড্র করছি আমি আজকের ককরোচ পার্টি। প্রশ্ন রাখলাম, এটা কি কংগ্রেসের যে 2029-এর যে আবার একটা বড় পরীক্ষা বিজেপির 2029-এ, সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্যে এখন থেকে একটা ন্যারেটিভ বিল্ড আপ করে দিল বি পার্টি, এটা হচ্ছে ককরোচ জনতা পার্টি। সেই ইন্ডিয়া অ্যাগেন্স্ট করাপশনের মতন আর একটা ককরোচ জনতা একটা নিজের হাতেই রাখলো। তারা কয়েকটা একদম জায়েজ, আমি জায়েজ বলছি হিন্দি উর্দু শব্দে, কথা তুলছে। সেটা বিজেপির ভেতরেও তো বিজেপির লোকজন জানে, এবং বিজেপির উচ্চ শ্রেণী যারা একদম শীর্ষ নেতৃত্ব, তারাও জানে যে এটা ভুল হচ্ছে, কোথায় নেতৃত্ব ভুল হচ্ছে, কোথায় লিক হচ্ছে, কোথায় কারা ঠিক কাজ করছে না, কোন রাজ্যে খারাপ হচ্ছে। তো এই কথাগুলো আর একজনের মাধ্যম দিয়ে তুলে দিল, যাতে কংগ্রেসের যে কংগ্রেসের ইম্পর্টেন্সটাকে, অথবা রাহুল গান্ধীকে, অথবা কংগ্রেস তো রাহুল গান্ধী মুখ দিয়ে চলছে, সেটাকে একবারে
নিয়ে একদম নিয়ে তলান্নিতে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে এখনো চলছে। তো সেখানে আমরা ককরোচ মুভমেন্ট, ককরোচ জনতা পার্টির মুভমেন্ট সেভাবে দেখতে পারিনি। একজন এলো অভিজিৎ দীপকে, সে আবার মহারাষ্ট্রে থাকে, সে বহাল তবিয়েতে মহারাষ্ট্রে চলে গেল, এবং আরও কিছু যারা তাদের মুখপাত্র এই সৌরভ দাস টাস, তারা একসময় বিজেপির প্রত্যেকটাই দেখবেন যখন যাদের হিস্ট্রি যাবেন তারা প্রত্যেকে বিজেপির সঙ্গে যুক্ত ছিল। 2014, 15, 16 সৌরভ দাস এবং অনেকে, তারা কিন্তু বিজেপির টোটাল ব্লাইন্ড ফ্যান ছিল। তারা আজকে হঠাৎ এই কথাগুলো তুলছে কারা, কে ফান্ড করছে এত বড় মুভমেন্টে, সেটা 10,000 লোক আসুক, 5,000 লোক আসুক, একটা তো মুভমেন্ট হচ্ছে। সেই মুভমেন্টের একটা কোথাও না কোথাও থেকে আর্থিক সবলতা ছাড়া মুভমেন্ট হয় না। তাই তো আর্থিকভাবে কে সাহায্য করছে, প্রশ্নগুলো থাকলো। তাই আমি ইন্ডিয়া এগেনস্ট করাপশনের যে আম আদমি পার্টির যে ইতিহাস, তার সঙ্গে ককরোচ জনতা পার্টির ইতিহাসটা আমি তুললাম। আমি বলছি না এইটা টেমপ্লেট, কিন্তু মনে কয়েকটা প্রশ্ন জাগছে। আমি বলছি না যে ডিপ স্টেট নেই, এই ডিপ স্টেটের কথা তুলে দিতে চাইছে। ডিপ স্টেটের যদি কথা তুলে দিয়ে বিজেপি এটাকে আরও হাইপ করে দেবে যে ককরোচ জনতা পার্টি একটা ডিপ স্টেটে ফরেন ইনভেস্ট হচ্ছে, এখানে একটা আরও হাল্লা হবে। তো এই পার্টিটার গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য, এই পার্টিটার অস্তিত্ব বাড়িয়ে দেওয়ার জন্য এমন কিছু কারবাই করবে যে অন্য রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দল তো শেষই হয়ে গেছে, এক কংগ্রেস আছে, সেটাকে একবারে তলানিতে নিয়ে যাওয়ার জন্য এই আর একটা পার্টিকে প্রপ আপ করলো। যা আজকে আমরা পশ্চিমবাংলায় দেখছি, এই তৃণমূল প্রায় আসল তৃণমূল, নতুন তৃণমূল আর বিচ্ছিন্ন তৃণমূল, শেষ তৃণমূল, কিন্তু একটা তৃণমূল রয়ে গেছে। তারা কাদের কথা শুনে থাকছে, একইভাবে কিন্তু এটা ম্যাক্রো পিকচারে যে দিল্লি চলে যান, এই পিকচারটার সঙ্গে এটা কিন্তু মেলাতে পারবেন। আর একদম মানে যেখানে যন্তর মন্তরে খুব ভালোভাবে যদি আমরা নোটিস করি, প্রত্যেকটি রাজনৈতিক দল তারা কিন্তু এই চট করে অনুমতি পায় না। সেখানে ককরোচ জনতা পার্টি আমেরিকা থেকে উড়ে এলো, অভিজিৎ উড়ে এসে এত তাড়াতাড়ি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, নো গ্রেফতারি, নো লাঠিচার্জ, নো টিয়ার গ্যাস, মানে নাথিং ইজ দেয়ার। তো এই জন্য শীত আমি বললাম, এই আমার মনে হচ্ছে এটা একটা ভীষণভাবে স্ক্রিপ্টেড। এটা এখনও সংবাদ মাধ্যমেই পুরোটা চলছে, আমরা গ্রাউন্ডে এখনও সেরমভাবে কিছু দেখতে পারিনি। এত হাজার হাজার লোক, লক্ষাধিক লোক, কোটি লোক সংবাদ মাধ্যমে এবং গণমাধ্যমে এদের দেখা যাচ্ছে, কিন্তু রোদ্দুরে ঘাম ফেলে তাদের দেখা যাচ্ছে না। এরা আবার রাইট পয়েন্টগুলো তুলছে, যে সঠিক প্রশ্ন, মানুষের প্রশ্ন, আপনার প্রশ্ন, আমার প্রশ্ন, যিনি ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছেন এবং হাজার হাজার দর্শক যারা দেখছেন, তাদের প্রশ্নগুলো কিন্তু তুলে দিচ্ছে। তাতে কি হচ্ছে, তাদের যে অ্যাকসেপ্টেন্স উইদিন কমন পিপল, উইদিন দ্য ইউথ বেড়ে যাচ্ছে। তো এই যে একটা স্পেস, এই স্পেসটা কার ছিল? এই যে অপোজিশন স্পেসটা কার ছিল? কংগ্রেসের ছিল। সেই কংগ্রেসের অপোজিশন স্পেসটাকে যদি কাউকে হাতাতে হয়, একটা লোককে তুলতে হবে, প্রপ আপ করতে হবে, একটা সুন্দর সাবস্টিটিউট তৈরি করা কিন্তু আমার কন্ট্রোলে আছে, লাগামটা আমার কন্ট্রোলে। যেমন আইএসি হয়েছিল, আমরা জানি আন্না হাজারে ছিল, অনেকে বলে এটার সঠিক কোনো নেই। আন্না হাজারে এবং আইএসির এবং অরবিন্দ কেজরিওয়ালকে যা তুলেছিল, তার পেছনে সংঘ পরিবার অথবা আরএসএসের একটা হাত আছে। তো আলটিমেটলি ইট ইজ আ বিজেপিস বি টিম। আমি এই কথাটা ইউজ করছিলাম না, কারণ আমরা জানি না কে এ টিম কে বি টিম, বাট বলতে হবে যে বিজেপি যদি করেও থাকে তো কেনই বা করবে না, রাজনীতি কেনই বা করবে না। তো বিজেপি ইজ প্লেইং আ ফ্যান্টাস্টিক গেম। কংগ্রেস হ্যাজ টু রিয়েলাইজ, কংগ্রেসকে ভাবতে হবে যে এইভাবেও রাজনীতি হবে, রাজনীতির ময়দানে তো রাজনীতি খেলতে হবে। শ্যাম দাম দ্বন্দ্ব ভেদ এইগুলোকে কেটে রাজনীতিতে এগোতে হবে। তো কংগ্রেস যদি আজকে সেই রাজনীতিটায় রাজনৈতিকভাবে তার যে ইম্পর্টেন্স সেটা দিনের দিন তলানিতে চলে যায়, তাহলে নিশ্চিতভাবে আর একটা স্পেস কেউ নিয়ে নেবে। কোনো জায়গায় তো ভ্যাকিউম থাকে না, সেটা নিয়ে নেবে। এখানেও বাংলায় দেখুন ভ্যাকিউম থাকবে না, একটা কেউ না কেউ এসে, বিজেপি এতভাবে সুন্দরভাবে জিতেছে, কেউ ভ্যাকিউমটা নেবে অপোজিশনের, তৃণমূল অপোজিশন নিচ্ছে। একইভাবে ম্যাক্রোওয়েতে এই যে একটা যুবদের একটা গ্রুপ আসছে, কালকে আমরা জানি না যে এমনভাবে কিছু বলবে 29-এর আগে, ধরুন অভিজিৎ দীপকে যদি একটা লিডার হয়ে গেল, সৌরভ দাস একটা লিডার হয়ে গেল, এই কোটিখানেক যুবকদের বললো না আর একবার আমরা চান্স দিই,
যে আমরা দেখি যে ভারতীয় জনতা পার্টি ভারতকে তো সত্যিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার নিরাপত্তা খুব স্ট্রং করছে, তার ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে আমরা আরেকবার কেন চান্স দেবো না? যদি এটা ওদের মুখ থেকে ছড়িয়ে যায় এই বিভিন্ন যে হাজার হাজার যুবকের মধ্যে, তো এটার একটা ইমপ্লিকেশন হবে। তো একেবারেই আঙুল তুলে দেওয়া যেটা একটা ডিপ স্টেটের তৈরি বিজেপির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, আমি কিন্তু একদম আজকে একটা অন্য পার্সপেক্টিভ দিলাম, যে পার্সপেক্টিভ যেটা আজ পর্যন্ত কোনো কেউ দেয়নি। অ্যান্ড ইট ইজ আমার মতে যে আমরা যেহেতু অ্যানালিসিস করি অ্যান্ড উই ডু ডাটা অ্যানালিটিক্স, এইটা কিন্তু খুব একটা টেমপ্লেট লাগছে ইন্ডিয়া অ্যাগেন্স্ট করাপশন অ্যান্ড ককরোচ জনতা পার্টি, দুটোই খুব একত্রিতভাবে যে টেমপ্লেট ইউজ হচ্ছে, মডেল ইউজ হচ্ছে, কিন্তু সেম। অর্থাৎ এতদিন আমরা যেটা শুনছিলাম সোশ্যাল মাধ্যমে, গণমাধ্যমে যেটা দেখছিলাম, সবটাই কি সত্যি? এর পেছনে গভীর ষড়যন্ত্র তো অবশ্যই আছে, কিন্তু সেই ষড়যন্ত্রটা ডিপ স্টেট থেকে দেশের বাইরে করা হচ্ছে নাকি দেশের মধ্যে থেকেই করা হচ্ছে, সেটা সময় বলবে। যেমন স্যার কর্নেল দীপ্তাংশু চৌধুরী যে প্রশ্নটা তুলে দিলেন, আপনারাও কি কর্নেল স্যারের সাথে একমত? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।